দেখো, আগের দিনের ক্লাসে আমরা মূলত আলোচনা করেছি যে আমাদের পর্যায় সারণীর ইতিহাসটা, অর্থাৎ পর্যায় সারণীর কনসেপ্টটা আমাদের মধ্যে কিভাবে এলো। দেখো, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল মেন্ডেলিভের পর্যায় সারণী। মেন্ডেলিভ প্রথম বিজ্ঞানী ছিলেন যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে একটা পর্যায় সারণীকে দাঁড় করাতে সফল হয়েছিলেন। তো আমরা যেরকম জেনেছি যে তখনকার সময়ে 63টা মৌল আবিষ্কৃত হয়েছিল। দেখো, এখন 118টা মৌল, আগের ক্লাসেও বলেছি যে 118টা মৌল আছে, কিন্তু তখন তো 118টা মৌল ছিল না, অর্থাৎ এতগুলো মৌলের কথা আমরা জানতাম না, বা কৃত্রিমভাবে এখন যেগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলোও তখন ছিল না। এই 63টা যে মৌল ছিল, এই 63টা মৌলকে উনি 7টি পর্যায় এবং 8টি শ্রেণীর মধ্যে সাজিয়েছিলেন। দেখো, এখানে উনি যেমন প্রথম বিজ্ঞানী ছিলেন যে এতগুলো মৌলকে একটা পদ্ধতির মাধ্যমে সাজাতে সফল হয়েছিলেন, সেদিক থেকে উনি খুব সফল ছিলেন। আবার তার যে পর্যায় সারণীটা ছিল সেটাই কিন্তু অনেক লিমিটেশন ছিল, অর্থাৎ তার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হাইড্রোজেনের অবস্থান নিয়ে অনেক বিতর্ক দেখা গেছে, যে হাইড্রোজেনটাকে যে প্রথমে রাখা হয়েছে এক্ষেত্রে অনেক বিকল্প মতও পাওয়া গেছে। তারপরে আরেকটা দেখো, এখানে উনি 8 নম্বরে রেখেছিলেন সন্ধিগত শ্রেণীর মৌলগুলোকে। এরপরে দেখো, তখন তো নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয়নি। পরে যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার হয় বা নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কৃত হয়, তখন কি করা হয়, সেই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে এখানে শূন্য শ্রেণীতে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আলাদাভাবে রেখে দেওয়া হয়। অতএব যে সংশোধিত যে মেন্ডেলিভের পর্যায় সারণী, সেক্ষেত্রে কিন্তু শ্রেণীর সংখ্যাটা হলো 9 এবং পর্যায় হলো 7টি। তাহলে এইখানে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলোকে রাখা হয়েছিল, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জিনন, ক্রিপ্টন যেগুলো আছে সেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আলাদা করে শূন্য শ্রেণীতে রাখা হয়েছিল। তাহলে আর এক্ষেত্রে দেখো, ওনার যেমন খুব সাফল্য ছিল, সেরকম কিছু ক্ষেত্রে কিন্তু তার পর্যায় সারণীর লিমিটেশন ছিল। সেই লিমিটেশনটাকে দূর করতেই কিন্তু পরবর্তীকালে আধুনিক পর্যায় সারণীর কনসেপ্টটা আসে। এবং সেক্ষেত্রে দেখো, উনি এখানে যেরকম বললাম যে হাইড্রোজেনের অবস্থান বা কোনো মৌলের ধরো আইসোটোপ আছে আমরা জানি, তাহলে সেই আইসোটোপগুলো কোথায় অবস্থান করবে সেগুলো সম্পর্কে কিন্তু এই পর্যায় সারণীটা কোনো আলোকপাত করতে পারেনি। তাই পরবর্তীকালে কি হয় না, এই অ্যাটমিক মাসকে বাদ দিয়ে অ্যাটমিক নাম্বারকে গুরুত্ব দেওয়া হয়। অ্যাটমিক নাম্বার অনুযায়ী পর্যায় সারণী তৈরি করা হয়, কারণ বিভিন্ন দিক থেকে দেখেন যে অ্যাটমিক নাম্বার অনুযায়ী যদি কোনো মৌলদেরকে সাজানো যায়, তাহলে সেটা অনেক বেশি সায়েন্টিফিক হবে। তখন কিন্তু এই পারমাণবিক ভরকে বাদ দিয়ে তখন কি করা হয় না, অ্যাটমিক নাম্বারকে অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ককে একক হিসেবে ধরে আধুনিক পর্যায় সারণীটা তৈরি করা হয়। তাহলে এখানে যে আমরা মেন্ডেলিভের যে পর্যায় সারণীটা, যেটা 1869 সালে প্রকাশ পেয়েছিল, 63টা মৌল ছিল, এক্ষেত্রে দেখো আমাদের কীরকম কোশ্চেন জানতে চাইতে পারে যে এই মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় এবং কটি শ্রেণী ছিল। এক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসগুলি বা নিষ্ক্রিয় মৌলগুলোকে কোথায় রাখা হয়েছিল, বা এক্ষেত্রে যে শূন্যস্থানগুলো ছিল, শূন্যস্থানগুলো কেন রাখা হয়েছিল, উনি দেখেছিলেন যে এখানের যে মৌলগুলো, সেই মৌলগুলো কি হচ্ছে না, তাদের যে পারমাণবিক ভর হওয়া উচিত সেটা নেই তখন। তাই উনি ভেবেছিলেন, এটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই মৌলগুলো কিন্তু পরবর্তীকালে আবিষ্কৃত হতে পারে, এবং সেটা হয়েও ছিল। তার এই ভবিষ্যৎবাণীটা সঠিকও ছিল। তার জন্যই কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীটা নিয়ে আলোচনা করেছি, তোমরা ভালো করে দেখবে, অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে। এরপরে এসো আমরা আধুনিক পর্যায় সারণীটা একটু পড়ি। আধুনিক পর্যায় সারণীটা সম্পর্কে আমাদের এবার একটু জানতে হবে। দেখো, আধুনিক পর্যায় সারণী আমাদের জানতে গেলে তার আগে আমাদের একটু জানতে হবে যে কিভাবে আধুনিক পর্যায় সারণীটা এলো, বা পর্যায় সারণীর কনসেপ্টটা যে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ পারমাণবিক ভর থেকে কি করে এলো পারমাণবিক ক্রমাঙ্কে, সেটা আমরা একটু জেনে নিই। এক্ষেত্রে আমরা একটু বিজ্ঞানী মোজেল ছিল, সে কি বলেছিলেন সেটা আমরা একটু জেনে নিই। মোজেলের ধারণাটা কি, দেখো, বিজ্ঞানী মোজেল কি করেছিলেন না, কোনো একটা ধাতুর ওপরে কি করেছে, তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন দিয়ে আঘাত করেছিলেন।
তার ফলে কি হয়, তার ফলে আমরা জানি যে এক্স রশ্মি উৎপন্ন হয়। তো এক্স রশ্মি যে উৎপন্ন হচ্ছে তার একটা কম্পাঙ্ক আছে, আমরা যেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করি। তো দেখো পারমাণবিক ক্রমাঙ্ক তাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। তো পারমাণবিক ক্রমাঙ্ক জেড এবং ল্যামডা এদের মধ্যে সম্পর্ক বা তাদের মধ্যে কীরকম পরিবর্তন হচ্ছে, পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই কম্পাঙ্ক বা ল্যামডার যে কীরকম পরিবর্তন হচ্ছে সেইটার পরীক্ষালব্ধ ফল থেকে উনি দেখেছিলেন যে পারমাণবিক মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে তাদের পর্যায়গত তাদের ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত হয়। এই যে বিজ্ঞানী মজিলের এই ধারণা থেকেই কিন্তু মূলত আধুনিক পর্যায় সারণীটা তৈরি হয়েছে, এবং সেটা তৈরি হয়েছে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কের ওপরে ভিত্তি করে। এবার এতদিন এর আগে আমরা পড়লাম যে মেন্ডেলের পর্যায় সারণী বা মেন্ডেলের পিরিয়ডিক টেবিল, সেখানে কিন্তু ভিত্তি হিসেবে আমরা কি ধরে নিয়েছিলাম, সেখানে কিন্তু ভিত্তি হিসেবে ধরে নেওয়া হয়েছিল কি না পারমাণবিক ভর। আর এখন আমরা পারমাণবিক ক্রমাঙ্ক নিয়ে আধুনিক পর্যায় সারণীটা তৈরি করেছি। তাহলে এসো দেখা যাক যে আধুনিক পর্যায় সারণীর কি দীর্ঘ যে পর্যায় সারণী তৈরি হয়েছে সেখানে কটা শ্রেণী এবং কটা পর্যায় আছে। দেখো আধুনিক পর্যায় সারণীতে মূলত 18টি শ্রেণী, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 করে আমি 18টা শ্রেণী লিখে দিয়েছি। 18টা শ্রেণী এবং 7টি পর্যায় আছে। এটা একটা দীর্ঘ পর্যায় সারণী এবং পর্যায় সারণীটা কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী পরপর সাজানো হয়েছে। দেখো হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক যেহেতু 1, তাই হাইড্রোজেনকে একদম প্রথমে রাখা হয়েছে। তারপরে 2 হিলিয়ামকে রাখা হয়েছে, যেহেতু হিলিয়াম নিষ্ক্রিয় তাই রাখা হয়েছে। পরে ডিটেলস আলোচনাতে আমরা আসছি। দেখো আমরা এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পেয়েছি, এখানে যদি আমরা শ্রেণী 18টা শ্রেণী পেয়েছি, এবার শ্রেণী অনুযায়ী যদি আমরা এদেরকে আলোচনা করি তাহলে দেখো এখানে আছে প্রথম একটা শ্রেণী আছে, এখানে হাইড্রোজেন বাদে আর বাকি আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এরা সবাই কিন্তু কি দেখো এরা হচ্ছে সবাই ক্ষার ধাতু, এরা সবাই ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু? এদের অক্সাইড তীব্র ক্ষার, আর এদের সবার বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে, সবার বাইরের কক্ষে আর একটা করে ইলেকট্রন থাকবে। দেখো সোডিয়াম যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি হবে, 2 8 1, তাই হবে তো। এখানে সবার বাইরের কক্ষে এই সোডিয়াম ধরো 2 8 তারপরে 1 হবে, তাহলে বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন থাকবে এখানে। অর্থাৎ প্রথম যে শ্রেণী আছে সেখানে প্রথম শ্রেণীর এই মৌলগুলোকে আমরা কি বলি ক্ষার ধাতু। তারপরে আছে দেখো দ্বিতীয় শ্রেণীটাতে যে মৌলগুলো আছে তাদেরকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার প্রশ্ন হচ্ছে কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে? দেখো এই ধাতুগুলো পরিবেশে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এরা ধাতব অক্সাইড হিসেবে এরা থাকে পরিবেশে, অর্থাৎ মাটিতে মিশে থাকে, তাই জন্য এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। তারপরে দেখো এই যে মৌলগুলো আছে না, এই মৌলগুলো এই যে 3 থেকে 12 পর্যন্ত এই মৌলগুলোকে সব সন্ধিগত মৌল বলে। কেন সন্ধিগত মৌল বলে? আসলে এদের ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা দেখি তাহলে মনে হবে এই অংশটা আর এই অংশটাকে এরা যুক্ত করেছে, তাই জন্য এটাকে আমরা বলি সন্ধিগত মৌল। এই অংশটাকে আর এই অংশটাকে যুক্ত করেছে বলে মনে হয়, তাই জন্য এটাকে আমরা বলি এই অংশটাকে পুরো, এই দেখো আমি লিখে দিয়েছি এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু সন্ধিগত মৌল। তারপরে দেখো এখানে এই যে এল এইখান থেকে শুরু করে এইগুলো যতগুলো আছে সেগুলোকে বলছি আমরা অন্যান্য ধাতু। তারপরে রয়েছে এই যে এখানে গোল চিহ্ন দিয়ে আমি যেগুলোকে আলাদা করার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে ধাতু কল্প, এগুলো হচ্ছে ধাতু কল্প। আর এখানে এই যে দেখো লাল কালি দিয়ে যেগুলো লিখে দিয়েছি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো এখানে কার্বন আছে এখান থেকে শুরু করে এইগুলো সব অধাতু। কিন্তু দেখো এই যে এখানে সন্ধিগত মৌলর পরে এইখানে যেটা আছে, এই যে ধরো এখানে 13 নম্বরে যে মৌলগুলো আছে এগুলোকে বলি বোরন পরিবার। কি বলি? এখানে প্রথমে বোরন আছে তাই তার নাম অনুযায়ী একে বলে বোরন পরিবার। তারপরে 14 নম্বরকে আমরা বলি কার্বন পরিবার, তারপরে 15 নম্বরকে বলি নাইট্রোজেন পরিবার, 16 নম্বরকে বলি অক্সিজেন পরিবার, 17 নম্বরকে কি বলি আমরা
হ্যালোজেন পরিবার। কি বলি? হ্যালোজেন পরিবার। দেখো এই বোরন পরিবারের পরে এই কার্বন পরিবার এবং কার্বন পরিবারের পরে আছে নাইট্রোজেন পরিবার। এই নাইট্রোজেন পরিবারে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো আমাদের সাফোকেশন তৈরি করে, তাই জন্য এদেরকে নার্কোজেনও বলে। আর অক্সিজেন পরিবারে যে মৌলগুলো আছে সেইগুলোকে বলে, এই অক্সিজেন পরিবারে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে আমরা বলি, এগুলোকে আমরা বলি চার্কোজেন মৌল। কেন বলি? তার কারণ এরা যেমন এটা হচ্ছে নার্কোজেন, কেন আমাদের সাফোকেশন তৈরি করে, আর এরা হচ্ছে এটাকে চার্কোজেন বলে। তার কারণ হচ্ছে এই মৌলগুলো সবাই ওড়ে অর্থাৎ আকরিক উৎপন্ন করতে পারে এইগুলো, তার জন্য। এরপরে আছে হ্যালোজেন পরিবার, মানে সামুদ্রিক লবণ হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্ন করে, তাই জন্য এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলোকে আমরা বলি হ্যালোজেন মৌল বা হ্যালোজেন পরিবার। আর এরপরে একদম শেষে 18 নম্বরে আছে এইগুলোকে বলে নিষ্ক্রিয় মৌল। কি বলে? নিষ্ক্রিয় মৌল। এই পর্যন্ত একে বলে নিষ্ক্রিয় মৌল। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এই পর্যন্ত কিন্তু নিষ্ক্রিয় মৌল। কেন নিষ্ক্রিয় মৌল বলে? এরা কারোর সাথে বিক্রিয়া করে না। কেন বিক্রিয়া করে না? দেখো এদের সর্ববহিস্থ কক্ষে একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস দেখা যায়। হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে, আর বাকিদের সবার কিন্তু ইলেকট্রন বিন্যাসটা সম্পূর্ণ থাকে। তোমরা যদি এদের ইলেকট্রন বিন্যাসটা দেখো 2 আর 8 নিয়নের, তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেল, অতএব সে সুস্থির হবে। তাই জন্য এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে এই গেল আমাদের শ্রেণীগতভাবে পর্যায় সারণীর ব্যাখ্যা। এবার দেখো আমরা যদি বলি পর্যায়গতভাবে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7টি পর্যায় আছে। প্রথম পর্যায়টাকে আমরা কি বলি? প্রথম পর্যায়টাকে আমরা বলি ভেরি শর্ট, মানে একদম ছোট, তাই জন্য ভেরি শর্ট। এটা হচ্ছে ফার্স্ট শর্ট, তারপর এটা হচ্ছে সেকেন্ড শর্ট, তারপর এটা হচ্ছে ফার্স্ট লং, তারপর এটা হচ্ছে সেকেন্ড লং, তারপর হচ্ছে ফার্স্ট ভেরি লং, তারপর এটা হচ্ছে সেকেন্ড ভেরি লং পিরিয়ড। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে শ্রেণী অনুযায়ী আমরা দেখতে পেলাম এবং পর্যায় অনুযায়ী আমরা পর্যায় সারণীটাকে বুঝতে পারলাম। এইবার দেখো এখানে তোমাদেরকে একটু বলে দিই, দেখো এখানে 57 তারপরে 72 এসেছে এইখানটায়। এইখানে 57-এর পরে এসছে 72, এই 57-এর পরে 58 থেকে 71 পর্যন্ত এটাকে আমরা বলি ল্যান্থেনাইড। আর 89, দেখো 89-এর পর থেকে 90 থেকে 93 এটাকে আমরা বলি অ্যাক্টিনাইড। আর এখানে যে 92 আছে এর ওপরে যতগুলো আছে এগুলো সব তেজস্ক্রিয়। ইউরেনিয়ামের পরে যতগুলো আছে এরা সবাই তেজস্ক্রিয়, তাই এইগুলোকে কি বলা হয়? ইউরেনিয়ামেত্তর মৌল। বোঝা গেল আশা করি। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? পর্যায় সারণীতে সমস্ত মৌলগুলোকে কিন্তু সাজানো আছে এবং আমরা তার শ্রেণী অনুযায়ী এবং পর্যায় অনুযায়ী তার ব্যাখ্যা করলাম। দেখো এখানে আমরা যে ধরো সন্ধিগত মৌল পড়লাম, ক্ষার ধাতু পড়লাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু পড়লাম, অন্যান্য ধাতু পড়লাম, এদিকে আবার বোরন পরিবার পড়লাম, কার্বন পরিবার পড়লাম, নাইট্রোজেন পরিবার পড়লাম, অক্সিজেন পরিবার পড়লাম, ফ্লোরিন পরিবার পড়লাম বা হ্যালোজেন পড়লাম, এরপরে নিষ্ক্রিয় মৌল পড়লাম। এইগুলো কিন্তু সমস্তটাই কি করা হয়েছে না পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী আস্তে আস্তে সাজানো হয়েছে। দেখো ক্রমাগত পারমাণবিক ক্রমাঙ্কটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আশা করি আমাদের এটা আমরা বুঝতে পেরেছি যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী ব্যাপারটা কি। তাহলে পর্যায় সারণীটা তোমরা ভালো করে দেখো। আর তোমাদেরকে একটা কথা বলবো, দেখো কিনতে পাওয়া যায় বাজারে পর্যায় সারণী, কিন্তু তোমরা এরকম একটা হাতে পর্যায় সারণী বানাও বা পিরিয়ডিক টেবিল বানিয়ে তোমাদের পড়ার টেবিলে রাখো এবং তোমরা এগুলোকে দেখতে থাকো, দেখবে তোমাদের অনেক সুবিধা লাগবে। একদম জটিল কিছু নয়, একদম সহজ জিনিস। তোমরা একটু পড়াশুনো করো, যদি কোনো অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই জানাবে। তাহলে আজকে আমাদের ক্লাস ছিল যে আধুনিক পর্যায় সারণী, এবং আধুনিক পর্যায় সারণীটা তোমাদেরকে আমি বললাম। যদি কোনো অসুবিধা হয় তোমরা জানাবে। থ্যাংক ইউ।